নমস্কার, আমি অরিত্র আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না। আজকে হাজির হয়েছি তোমাদের জন্য আরও একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পটা ভৌতিক, কিন্তু একটু ভিন্ন ধারার গল্প। আজকের গল্পটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি শুনো। শুরু হচ্ছে আজকের গল্প, অলব্যা। ওকে, ওই মেয়ে ছেলে সাক্ষাৎ রাক্ষসী। আমাদের গ্রামে মৃত্যু বয়ে নিয়ে এসেছে। ওকে বাঁচতে দেওয়া যাবে না, কিছুতেই না। আগুনে পুড়িয়ে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ছুটতে থাকে ময়ূরাক্ষী, ছুটতে ছুটতে পেরিয়ে যায় কত পথ। ও জানে না এভাবে একটানা কতক্ষণ দৌড়ানো সম্ভব ওর পক্ষে। কিন্তু না দৌড়লে উপায় কি? ওরা তো ওকে ছাড়বে না কিছুতেই। ময়ূরাক্ষী বোটানি স্টুডেন্ট, পিএইচডি করছে কলকাতা শহরের এক নামকরা ইউনিভার্সিটি থেকে। নিজের রিসার্চের সূত্রে এই বাতাসখোল গ্রামে আসা। কলকাতা থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে বিভিন্ন প্রকার উদ্ভিদের সমারোহ। তাই প্রফেসরের কাছ থেকে সব বর্ণনা শুনে আর লোভ সামলাতে পারিনি ও। ঠিক করে নিয়েছে ওর যাবতীয় রিসার্চের জন্য বিভিন্ন স্পিসিস ও তথ্য ওই গ্রাম থেকেই কালেক্ট করবে ও। সেই কোন সকালে বেরিয়েছে ময়ূরাক্ষী বাতাসখোল গ্রামের উদ্দেশ্যে। সঙ্গে বাড়ির গাড়ি এবং বহুদিনের পরিচিত ড্রাইভার। কলকাতা শহরে জ্যাম ঠেলে আস্তে আস্তে বেশ অনেকটা সময় কেটে গেল। তারপর আরও বেশ কিছুটা পথ পাড়ি দিয়ে ময়ূরাক্ষী যখন গ্রামের সীমানায় এসে পৌঁছল, তখন ঘড়িতে বেলা 12টা বাজে। মধ্য গগনে সূর্যের উপস্থিতি জানান দিচ্ছে বাইরের উষ্ণতা ঠিক কতটা তীব্র। তবে ময়ূরাক্ষী তা টের পাচ্ছে না। এসি গাড়িতে কাঁচ লাগিয়ে বেশ বহাল তবিয়াতেই আছে সে। গাড়ি চলতে চলতে এবার গ্রামের সীমানায় চলে এলো। একটা বেশ লম্বা জঙ্গল পার করেই গ্রাম। ময়ূরাক্ষীর আসল কাজ এই জঙ্গলেই। এখানেই নানান প্রকার উদ্ভিদের স্পিসিস মেলে। ময়ূরাক্ষী কাঁচের মধ্য দিয়ে চোখ ভরে দেখল পথের দুপাশ জুড়ে ছড়িয়ে থাকা সবুজ চাদর। আহা, চোখকেও যেন শান্তি দেয়। ময়ূরাক্ষী মনে মনে বলল, কলকাতার মতো ব্যস্ত শহরে থাকতে থাকতে নাভিশ্বাস উঠে যাওয়া নাগরিকদের বছরে অন্তত একবার এরকম সবুজের সান্নিধ্যে আসা উচিত। এতটা রাস্তায় ওরা একবার মাত্র ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিল। ময়ূরাক্ষী ভেবেছিল 10টা-11টার মধ্যেই গ্রামে পৌঁছে যাবে, কিন্তু বাদ সাধল কলকাতা শহরের ট্রাফিক জ্যাম। ময়ূরাক্ষী মুখ বেজার করে বলে উঠল, যাই হোক, অবশেষে দুপুরের মধ্যে গ্রামে ঢোকা যাবে এই রক্ষে। আর ঠিক তখনই প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ক্যাঁচ করে শব্দ হয়ে গাড়িটা থেমে গেল হঠাৎ। এই পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে ময়ূরাক্ষী বলল, কি গো ড্রাইভার কাকু, কি হলো আবার? হঠাৎ এইভাবে গাড়িটা থামালে? বেশ কাঁচুমাচু হয়ে ড্রাইভার বলে উঠল, না না দিদিমণি, গাড়ি আমি থামাইনি, গাড়ি নিজের থেকে থেমে গেছে। আমি দেখছি যতটা সম্ভব তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করছি। ময়ূরাক্ষী বেশ বিরক্তির সুরে বলে উঠল, ধুর, যত ঝামেলা, আজকেই হতে হলো, ভাল লাগে না জাস্ট। গাড়ির দরজাটা টেনে খুলে বাইরে পা রাখল। বাইরে পা রেখেই ভেতরের সমস্ত বিরক্তি যেন এক নিমিষে উবে গেল ময়ূরাক্ষী। কি সুন্দর জায়গা! সবুজের ছায়া যেন ভীষণ মায়াবী করে তুলেছে পুরো জায়গাটাকে। থেকে থেকে শোনা যাচ্ছে পাখিদের মিষ্টি ডাক। ময়ূরাক্ষী বলে উঠল, কাকু তুমি গাড়িটা সারাও, এর মধ্যে আমি একটু সামনাসামনি ঘুরে আসি। বরং তুমি আমাকে ফোন করে দিও গাড়ি সারানো হয়ে গেলে, আমি চলে আসব। দিদিমণি, কি দরকার একা একা জঙ্গলের দিকে যাওয়ার? কাল তো আসবোই আমরা এখানে। আজ তো আপনিও বেশ ক্লান্ত আছেন। আর তাছাড়া আপনার বাবা আমাকে বারবার বলে দিয়েছে আমি যেন আপনাকে একা জঙ্গলে না ছাড়ি। আমি কি বাচ্চা নাকি ড্রাইভার কাকু? আর আমি তো আমার কাজেই এখানে এসেছি। তাছাড়া এখানে বাবার জানার কথা এলো কোথা থেকে? যদি না তুমি বলো। আমি এই সামনেই থাকবো, অত ভেবো না তো।
তুমি বরং তাড়াতাড়ি গাড়িটার গতি করো। কথাগুলো এক নাগাড়ে বলে পিঠে একটা ছোট্ট ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে চলে গেল ময়ূরাক্ষী। হাঁটতে হাঁটতে আর চারিদিকে রং বেরঙের নাম না জানা ফুলের গাছ, লতানো বিভিন্ন স্পিসিস আর নানাবিধ বৈচিত্র্যময় গাছদের দেখতে দেখতে কখন যেন ও জঙ্গলের প্রায় মধ্যিখানে এসে পড়েছে, তাও খেয়ালই করেনি। এতক্ষণ একইভাবে বাকিদের কলতান আর প্রজাপতিদের দল বেঁধে নৃত্য পরিবেশনার পর হঠাৎ করেই ও অনুভব করল এই মুহূর্তে ওর চারপাশে আর কোনো প্রজাপতির দল নেই। দল তো দূর, একটা ছোট্ট প্রজাপতিও নেই। পাখিদের কলতানও থেমে গেছে হঠাৎ করে। এই জায়গাটায় যেন জঙ্গলটা ভীষণ স্তব্ধ, যেন সমস্ত প্রাণসত্তা কোনো এক অজানা ভয়ে জঙ্গলের এই অংশটা থেকে দূরত্ব বজায় রেখেছে অতি সাবধানে। ময়ূরাক্ষী এইবার একটু থামল। তার মনে হলো এখান থেকে ফিরে যাওয়া উচিত। একবার ফোনটা বের করে দেখল ড্রাইভার কাকু ফোন করেছে কিনা। দেখল ফোনে তো একেবারেই নেটওয়ার্ক নেই। ফিরে যাওয়ার জন্য উল্টো দিকে পা বাড়ালো ময়ূরাক্ষী। ঠিক তখনই পেছন থেকে অদ্ভুত এক ফিসফিস শব্দে চোখেতে পেছন ফিরে দেখল, না, কিচ্ছু নেই। ওর মনে হলো চারিদিকের গাছগুলো যেন ওকে নিয়ে ষড়যন্ত্র করছে। সব উপেক্ষা করে ময়ূরাক্ষী চেষ্টা করলো ফিরতি পথ ধরার। ঠিক তখনই ও দেখল সামনের প্রায় 10 ফুট লম্বা গাছটার মাথায় যেন কি একটা নড়ে উঠল, বিভৎস কালো একটা অবয়ব। গাছের পাতার মধ্যে ঢাকা সমস্ত শরীরটা ঠিক দেখা যায় না, যেন শুধু দুটো ভাটার মতো জ্বলন্ত চোখ নজরে পড়ল ময়ূরাক্ষীর। যেন ওর দিকে চেয়ে আছে ওই চাহনি। চোখের দৃষ্টিতে যেন পুড়িয়ে দিচ্ছে সমস্ত শরীর। ওটা কি কোনো বন্যজন্তু? কিন্তু বন্যজন্তু হলে এত উঁচু গাছের একদম মগডালে উঠলো কিভাবে? তাহলে কি ওটা? এসব ভাবতে ভাবতেই আবারও সেই গাছটার দিকে তাকালো ময়ূরাক্ষী। কিন্তু এখানে তো কিচ্ছু নেই। তাহলে সবটাই কি হ্যালুসিনেশন হতে পারে? এইবার ফিরতি পথ ধরিয়ে আর একটু এগিয়ে গেল ময়ূরাক্ষী। আর ঠিক তখনই ওর চোখের সামনে ঘটে গেল এক বিভৎস ঘটনা। ও স্পষ্ট দেখল ওর সামনে 5 হাতের মধ্যে একটা বিড়াল গোছের প্রাণীকে সামনের ঝোপ থেকে বেরিয়ে আসা দুটো নিকষ কালো হাত টুকরো টুকরো করে ফেলেছে। ওই প্রাণীটার তীক্ষ্ণ গোঙানির শব্দে কেঁপে উঠেছে সারা জঙ্গল। উফ, কি রক্ত! চারিদিকে এত রক্ত কখনো দেখেনি ময়ূরাক্ষী। ওর সারা শরীর কাঁপছে রীতিমতো এখন। কোন পৈশাচিক শক্তি আছে ওই ঝোপের মধ্যে? এতক্ষণে পুরো প্রাণীটার সম্পূর্ণ শরীর তীক্ষ্ণ নখ বিশিষ্ট দুটো লম্বা হাত ছিন্ন ভিন্ন করে ফেলেছে ময়ূরাক্ষীর সামনে। আর সহ্য করতে পারে না ও। বসে পড়ে হাঁটু গেড়ে ওখানে, বমি করতে শুরু করে। এত নৃশংস মৃত্যু হতে পারে এইটা ওর ধারণার বাইরে ছিল। বেশ কিছুক্ষণ মাথা সামনের দিকে ঝুঁকে বসে থাকে ময়ূরাক্ষী। আকাশে তখন সূর্যের আভা ভীষণ রকম ক্ষীণ। আধো আধো অন্ধকারে জঙ্গল যেন জেগে উঠেছে তার নিজস্ব সত্তায়। ঠিক তখনই ময়ূরাক্ষীর ঘাড় বেয়ে একটা উষ্ণ নিঃশ্বাস এসে ঠেকল যেন। প্রচণ্ড আতঙ্কে ও ঘাড় ঘুরিয়ে দেখতেই সারা শরীর মুহূর্তে অবশ হয়ে গেল ওর। কালো জমাট অন্ধকার ওর সামনে। ঠিক অবয়ব না, শুধু জমাট বাঁধা কোনো প্রাচীন অভিশাপ যেন, যার অস্তিত্ব টের পাওয়া যায় চারিদিকের অন্ধকারের থেকে আলাদা করে। এই অন্ধকার যেন জীবন্ত কোনো সত্তা। এইবার সেই অন্ধকার থেকে বেরিয়ে আসে কাঁপা কাঁপা কান্না মিশ্রিত এক ভীষণ শীতল প্রাণহীন করা কণ্ঠস্বর। আমায় মুক্ত কর বলছি। সেই কোন যুগ থেকে ওই কাঠের বাক্সে বন্দি আমি। মুক্ত কর আমাকে। মুক্তির স্বাদ চাই আমি। আর চাই টাটকা রক্তের স্বাদ।
এই তীব্র কঠিন কণ্ঠস্বর শুনে কথা বলার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে ময়ূরাক্ষী। ওর সারা শরীর কাঁপছে। কি করে এই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বেরোবে? ও দেখে ধীরে ধীরে ওই নিকষ কালো অন্ধকারটা ওর চোখের সামনে থেকে আবছা হতে হতে সরে যাচ্ছে যেন। না, আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না। তৎক্ষণাৎ ফিরতি পথ ধরে ছুটতে থাকে ময়ূরাক্ষী। পথে কত কান্না, কত হাসির শব্দ ওকে থামিয়ে দিতে চায়, ও থামে না। কিন্তু কিছুতেই ও আর জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজে পায় না। দৌড়তে দৌড়তে কিছুতে একটা পা লেগে এইবার সজোরে পড়ে যায় সে মাটিতে। ঠিক এই সময় ও দেখে ওর চারিদিকে অজস্র গাছেদের সারি ধীরে ধীরে এগিয়ে আসছে ওর দিকে। এক পা দু পা করে ওকে ঘিরে ফেলেছে। ধীরে 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 নুয়ে পড়ছে, যেন যেন ওকে চাপা দেবে বলে। একদিকে পায়ে প্রচণ্ড যন্ত্রণা, কপাল ছড়ে রক্ত, এরকম অসম্ভব ঘটনা সবকিছু মিলেমিশে আর তাকিয়ে থাকতে পারে না ময়ূরাক্ষী। মৃত্যু যেন সাক্ষাৎ ওর দরজায় কড়া নাড়ছে। ও সংজ্ঞা হারায়। যখন জ্ঞান ফেরে ও দেখে ও একটা চৌকির ওপর শুয়ে আছে। সামনে একজন বৃদ্ধা আর তার চারপাশে কিছু মহিলা গোল করে ঘিরে রেখেছে ওকে। একটু বাঁদিকে চোখ পড়তেই ও দেখে ড্রাইভার কাকু দাঁড়িয়ে আছে। ওকে চোখ মেলতে দেখে ড্রাইভার এগিয়ে আসে। এখন কেমন আছেন দিদিমণি? ভালো। দিদিমণি, আপনাকে কতবার বারণ করলাম ওভাবে একা একা ওই জঙ্গলের মধ্যে যাবেন না, কিন্তু আপনি তো কিছুই শুনবার পাত্রী নন। আপনার কিছু হয়ে গেলে আমি কি জবাব দিতাম বাবুকে? ময়ূরাক্ষী কোনো উত্তর দিল না। করুণ চোখে একবার তাকালো শুধু ড্রাইভার কাকুর দিকে। ঠিক তখনই ওই বৃদ্ধা বলে উঠলেন, আহ, কেন এত কথা বলছেন এখন? ওকে একটু বিশ্রাম নিতে দিন। দেখেনি, তুমি একটু দুধ খাও বরং। এই কমলা, দুধ নিয়ে আয় দেখি। কি হলো, এখনো সবাই দাঁড়িয়ে কেন? মেয়েটা কি একটু বিশ্রাম নেবে না নাকি? যাও সবাই ঘরের বাইরে যাও। আর এই যে ড্রাইভার, তুমিও এখন যাও তো বাছা, তোমার ঘরে যাও। বৃদ্ধার কথা মতো সবাই ঘরের বাইরে চলে গেল ধীরে ধীরে। এইবার খুব আস্তে শীতল কণ্ঠে বৃদ্ধা বলল, বাছা, তুমি খুব ভয় পেয়েছো বুঝি? তোমাকে কে বলেছিল একা একা ও পোড়া জঙ্গলে যেতে? ওই জঙ্গল যে অভিশপ্ত, কি ভীষণ অভিশাপ যে ও জঙ্গলে বন্দি আছে, তা তুমি কল্পনাও করতে পারবে না মা। তোমার খুব ভাগ্যি যে তুমি বেঁচে ফিরেছ। এবার ময়ূরাক্ষী উৎকণ্ঠার সাথে বলে উঠল, কি অভিশাপ বুড়িমা? বলুন না, কি অভিশাপ? না বাছা, সে অভিশাপের কথা শুনতে নেই। ও যে বড্ড নিকষ কালো, ওর নিয়ে জানতে নেই মা। আচ্ছা, তুমি বরং একটু ঘুমাও দেখে নে, আমি যাই, অনেক রাত হলো তো। বুড়ি ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালো। হঠাৎ দরজার সামনে থেমে অদ্ভুত এক ভয় মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আচ্ছা, তুমি জঙ্গলে কিছু দেখনি তো? ময়ূরাক্ষী চকিতে বুড়ির দিকে তাকালো, বলল, কি টাকার কথা বলছেন আপনি? বুড়ি একটা মস্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, না, কিছু না। আচ্ছা শোনো মেয়ে, রাতের বেলায় কেউ যদি দরজায় টোকা দেয়, তুমি কিন্তু কিছুতেই দরজা খুলবে না, মনে থাকবে আমার কথা? কিছুতেই না। এখন এসো তো, দরজাটা আটকে দাও। ময়ূরাক্ষী মাথা নাড়ল, ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে। বুড়ি বেরিয়ে যাওয়ার পর আটকে দিল দরজা ভেতর থেকে।
বিছানায় শুয়ে চোখ দুটো জুড়ে এলো ওর। সারাদিনের একগুচ্ছ এলোমেলো ঘটনা, ওসব ভয়ঙ্কর দৃশ্য, সবকিছু নিয়ে পুরো মাথা ঘেঁটে আছে ওর। কিন্তু এই মুহূর্তে ওর ভাবার শক্তি সম্পূর্ণ লুপ্ত প্রায়। ও ভীষণ রকমের ক্লান্ত এখন। চোখ বুঝল ময়ূরাক্ষী। কিছুক্ষণের মধ্যেই ঘুম নেমে এলো ওর চোখ জুড়ে। হঠাৎ ময়ূরাক্ষী অনুভব করলো ও ভেসে যাচ্ছে একটা নিকষ কালো অন্ধকারের গোলক ধাঁধায়। ঘূর্ণিঝড়ের মতো ওর চারদিকে কতগুলো লালায়িত জীব, প্রতিটা জিভের ডগায় একটা আস্ত সাপ, যেন তার দিকে ছুটে আসছে তাকে দংশন করার জন্য। মুহূর্তে সেই জীবগুলো জড়িয়ে ফেলছে ময়ূরাক্ষীর সমস্ত শরীর, নিংড়ে ফেলছে যেন তার সমস্ত প্রাণরস। ও নিঃশ্বাস নিতে পারছে না। বিছানার মধ্যে ভয়ঙ্কর চেঁচিয়ে উঠল ময়ূরাক্ষী। গলা শুকিয়ে কাঠ, সারা শরীর জুড়ে তীব্র যন্ত্রণা। ঘরের হালকা আলোতে ময়ূরাক্ষী দেখল ওর সমস্ত হাত পা জুড়ে কালো কালো কাল শিটে। তাহলে ও যা স্বপ্নে দেখল সবটা কি সত্যি? অনুভব করল ওর গলা প্রচন্ড রকম শুকিয়ে গেছে। বিছানার পাশে রাখা ঘটি থেকে জল খেল। আর ঠিক সেই মুহূর্তে দরজায় দুবার টোকা পড়ার শব্দ হল। ময়ূরাক্ষী তড়িঘড়ি জলের ঘটি নামিয়ে জড়ানো গলায় জিজ্ঞাসা করল, কে? কোনো উত্তর এলো না। আবারও দুবার টোকা পড়ল দরজায়। এইবার ময়ূরাক্ষী বেশ জোরে বলে উঠল, কে ওখানে? কি চাই? না, কোনো শব্দ নেই। বেশ কয়েক মিনিট চারিদিকে পিন ড্রপ সাইলেন্স। এইবার হঠাৎ জানলাটার দিকে চোখ যায়। বেশ গরম পড়েছে, তাই জানলাটা লাগানোর কথা মনে ছিল না ওর। ময়ূরাক্ষী দেখে জানলার ঠিক ওপাশে সম্পূর্ণ উল্টো হয়ে ঝুলছে একটা শরীর। শরীর? ওটাকে ঠিক শরীর বলা যায় কিনা তা জানা নেই ময়ূরাক্ষীর। ঠিক যেমন পুরো বাড়ির ছাদ থেকে ঝুলে থাকে চামচিকে, ঠিক সেরকম। শরীরটার মধ্যে শুধু মুখটাই চোখে পড়েছে ময়ূরাক্ষীর, বাকি সবটা ছাদ থেকে জানলার মধ্যে থাকা দেওয়ালের আড়ালে। মুখটা দেখে বুকটা ঠান্ডা হয়ে গেছে ময়ূরাক্ষীর ইতিমধ্যেই। এমন ভয়ঙ্কর মুখ আগে কখনো দেখেনি ও। মাথা থেকে ঝুলে পড়ছে একগুচ্ছ কিলবিল করতে থাকা জাত গোখরো। মুখে কিলবিল করছে গুচ্ছে শুঁয়োপোকার মতো জীব, ভাটার মতো জ্বলছে তার চোখ। ওই চোখের দৌলতেই পুরো মুখটা লেখা হয়ে যাচ্ছে। নয়তো এই অন্ধকারে এই নিকষ কালো মুখ আলাদা করে দৃষ্টিগোচর হওয়ার কথা নয়। ময়ূরাক্ষী দেখল ওই বিকট মুখে অদ্ভুত নিষ্ঠুর নৃশংসতা, আর হাঁ হয়ে দখল হয়ে ঝুলে থাকা দুই ঠোঁটে রীতিমতো শিহরিত হবার মতো একটা হাসি। এই হাসি কেবল নৃশংসতা জানে, কেবল মৃত্যু জানে, আর কিচ্ছু না। ময়ূরাক্ষী প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে এবার। আর ঠিক তখনই ওই মূর্তি বলে ওঠে, আমায় মুক্তি দে, মুক্তি দে আমায়। আমার মুক্তির স্বাদ চাই, মুক্তির স্বাদ। আমার রক্তের স্বাদ চাই, টাটকা রক্ত। আমায় মুক্তি দে, মুক্তি দে আমায়। ময়ূরাক্ষীর আর কিছু মনে নেই। যখন ও চোখ খোলে ও দেখে জানলা দিয়ে ঘরে সূর্যের আলো ঢুকছে। ওর শরীরটা মাটিতে পড়ে আছে। চোখ খুলতে অনুভব করলো কপালটাতে বেশ যন্ত্রণা হচ্ছে। হাত দিয়ে দেখলো বেশ অনেকটা ছড়ে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে কপালের উপর, বেশ বুঝতে পারলো। ঠিক তখনই দরজার ওপার থেকে একটা ডাক শুনতে পেল ময়ূরাক্ষী। বাছা, ঘুম ভেঙেছে? বুড়িমার গলা। ময়ূরাক্ষী খুব ধীরে উঠে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে দিল। বুড়িমা আর সাথে বেশ কিছু মহিলা ঢুকলো ঘরের ভেতর। হঠাৎ করেই বুড়ির চোখ গেল ময়ূরাক্ষীর কপালের দিকে, আর তারপরেই যেন আঁতকে উঠলেন তিনি। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, ও কিসের দাগ রে তোর কপালে ও মেয়ে? ও কিছু না বুড়িমা, অসাবধানতাবশত একটু লেগে গিয়েছিল কাল রাতে চৌকির খুঁটিতে। ও কিছু না।
কিন্তু এরম অদ্ভুত উল্টো কোদালের মতো দাগটা যেন এই দাগ তো ওর চিহ্ন। তুই সত্যি বলছিস তো মেয়ে? কাল রাতে তুই কিছুই দেখিসনি তো? সত্যি বল মেয়ে, দোহাই তোর। ও যে কি ভয়ঙ্কর, তোর ধারণা নেই। ময়ূরাক্ষী মনে মনে বলে ওঠে, ধারণা আছে বুড়িমা, পুরোটা না হলেও কিছুটা ধারণা তো আছেই। কারণ এতবার তো একটা মানুষের একই বিষয় নিয়ে হ্যালুসিনেশন হতে পারে না। কিন্তু এই ভয়ঙ্কর শক্তির কি পরিচয়, কি সত্য, এগুলো আমাকে জানতে হবে, জানতেই হবে। আচ্ছা বুড়িমা, ও কে? তুমি কাল থেকে কার কথা বারবার বলতে গিয়েও থেমে যাচ্ছ, বলো না। বুড়ি এবার প্রসঙ্গ পাল্টে ঘরের মধ্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, এই তোমরা এখানে কি দেখছো? হা করে যাও না এখনো, বাছা তোমরা দেখছো তো মেয়েটার শরীরটা মোটে ঠিক নেই। ওই মহিলাদের মধ্যেই একজন বলে ওঠে, ও মেয়ে কিন্তু আমাদের গায়ে সব্যনিশ ডেকে আনবে, মিলিয়ে নিও। ওই মেয়েকে গা থেকে সরাও বুড়িমা, এখনো সময় আছে। বুড়ি ওদের দিকে তাকিয়ে বেশ ধমকের সুরে বলে ওঠেন, আহাম্মকের দল, যা দেখিনি এখান থেকে। ওইটুকু বাচ্চা মেয়ে নাকি আমাদের গায়ের ক্ষতি করবে? যত সব গাল গল্প, যা যা। এইবার সবাই ধীরে ধীরে বেরিয়ে গেল ঘর থেকে। বুড়ি উঠে দরজা ভেজিয়ে দিল। তারপর ময়ূরাক্ষীর কাছে এসে বলল, তুই এখান থেকে চলে যা মেয়ে, চলে যা। তোর সাথে যে শক্তির সাক্ষাৎ হয়েছে, সেই শক্তি তোকে এমন কিছু করাবে যাতে শুধু এই গায়ের না, তোরও সমূহ বিপদ ডেকে আনবে। ওই জঙ্গলের মধ্যে তুই কিছু তো দেখেছিস বা অনুভব করেছিস যা তুই স্বীকার করছিস না বা তোর মনে নেই। কিন্তু ওই শক্তি যে কি ভয়ঙ্কর তা তোর ধারণার বাইরে। এই গ্রাম ছেড়ে তো আমি যাবই বুড়িমা, তবে তার আগে আমি যে কাজে এসেছি, মানে আমার রিসার্চের জন্য স্পিসিস এবং ডেটা কালেকশন, সেটা করেই আমি যাব, তার আগে নয়। ও কি কাজ রে মেয়ে? কত শক্ত শক্ত নাম। ও তুমি বুঝবে না, ছাড়ো। আচ্ছা তুমি একটা কথা বলো তো বুড়িমা, ওই ভয়ঙ্কর শক্তিটা কি, ওর ইতিহাস কি? ছাড় না এসব। আজ তো আমি না শুনে ছাড়ছি না তোমাকে, আজ তোমাকে বলতেই হবে। আচ্ছা বলছি, তার আগে যাই দরজাটা লাগিয়ে দিয়ে আসি। বুড়িমা দরজার দিকে এগিয়ে গিয়ে দরজার খিল লাগিয়ে দিল। তারপর ফিরে এসে বসল ময়ূরাক্ষীর পাশে। আচ্ছা শোন তবে, সে 150 বছর আগের ঘটনা। সে সময় কলেরা মহামারী রূপ নিয়ে দেশ উজাড় করে দিচ্ছিল। তখন তো আর এ রোগের ওষুধ ছিল না, তাই একবারে রোগা কোনো গ্রামে ঢুকলে সেই গ্রামে আর মানুষের বাঁচায় উপায় ছিল না। সবাইকে খেয়ে গ্রাম একেবারে শূন্য করে ফেলতো এই রোগ। এই গ্রামের সেই সময় এইরমই অবস্থা হয়েছিল। একের পর এক পুরুষ মানুষ, শিশু, মেয়ে মানুষ সবাইকে রোগে খেলো। গ্রামে মরক লাগলো। তখন গ্রামের মুরব্বীরা গেল এক তান্ত্রিকের কাছে।
আর উনি বিধান দিলেন গ্রামের মধ্যে বিয়ের 1 মাসের মাথায় যদি কোনো পুরুষ মানুষ এই রোগে মারা যায়, তার সাথে যদি ওই নতুন বউকেও এক চিতায় জ্বালানো হয় জ্যান্ত অবস্থায়, এবং সেই ছাই নিয়ে প্রেত যজ্ঞ করে যদি প্রেতেদের সন্তুষ্ট করা হয়, শুধুমাত্র তবেই এই গ্রাম এমন ভয়ঙ্কর মহামারী থেকে রক্ষে পাবে। ময়ূরাক্ষী অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে বুড়িমার দিকে। বুড়িমা একটু থামতেই ও এবার জিজ্ঞাসা করলো, এস কি নৃশংস, জ্যান্ত মানুষ পুড়িয়ে মারা। আচ্ছা, পুরো গ্রামবাসী এটা মেনে নিল? ময়ূরাক্ষী একটা দীর্ঘশ্বাস ফেল। বুঝলাম। আচ্ছা, তারপর কি হলো? কি আর হবে, তান্ত্রিকের কথা মতো মাত্র বিয়ের 29 দিনের মাথায় মরে যাওয়া একটি ছেলের খবর পাওয়া গেল। আর তখনই গ্রামের সব মুরব্বীরা গিয়ে ধরলো ওই সদ্য বিধবা কিশোরী বউকে। শুনেছি মেয়ের নাম ছিল লোপামুদ্রা। গ্রামের সবাই ওকে অলপা বলে ডাকতে। ময়ূরাক্ষী বলে উঠল, এখানে অশব্দটার সম্বোধন সূচক শব্দ, তাই তো? এবার বুড়িমা আবার বলতে শুরু করে, হ্যাঁ, আর এই ডাকি পরে সবাই একসাথে উচ্চারণ করতে শুরু করে, এবং তা অলপা বা অলপার মতো শোনায়। এখন থেকে ওই নতুন কিশোরী বউটির নাম হয় অলপা, এবং তার ওই অভাবী মেয়েটাকে জোর করে চাপানো হয় স্বামীর চিতায়। ঢাক বাদ্যি সমাহারে ঢেকে দেওয়া হয় ওর বাঁচতে চাওয়ার সমস্ত আকুতি, ওর যন্ত্রণা, চিৎকার সমস্তটা একটা জ্যান্ত মেয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে। আর পুরো গ্রাম হাসি, আনন্দ, উৎসবে মেতে ওঠে। কিন্তু শুরু হলো এক অন্য রকমের সমস্যা। সেই ঘটনার প্রায় 5 মাস পর থেকে শুরু হলো এক অদ্ভুত ঘটনা। গ্রামের একটা করে 12 থেকে 13 বছরের কিশোরেরা প্রতি অমাবস্যায় একটা অদ্ভুত ভয়ঙ্কর মূর্তি দেখতে পেতে শুরু করলো। কেউ সন্ধ্যায় একা একা খেলার মাঠ থেকে ফেরার সময় কোনো গাছের মগ ডালে, কেউ বা হাত পা ধোয়ার জন্য কুয়োর জল তুলতে গিয়ে কুয়োর মধ্যে, এবং সেই মূর্তি চাক্ষুষ করার পরের দিন থেকেই নাকি তাদের ধুম জ্বর আসতো। আর ঠিক তার পরের অমাবস্যায় সেই কিশোরের মৃত্যু ঘটত। সেই মূর্তির বর্ণনা ওরা যে যতটুকু দিতে পেরেছিল, তাতে মূর্তির অবয়ব মোটের ওপর যেমন দাঁড়ায়, তা হলো ঘোর কৃষ্ণবর্ণ গায়ের রং, যাকে বলে নিশ কালো। আর কি, চোখ দুটো জ্বলন্ত ভাটার মতো কমলা, সারা মুখমণ্ডল জুড়ে শুয়োপোকার মতো কি সব পোকা যেন কিলবিল করে। আর সব থেকে ভয়ঙ্কর যেটা হলো তার চুল এবং হাসি। ঠিক চুল না, ওই মূর্তির মাথায় চুলের বদলে থাকে অজস্র কিলবিল করা জাত গোখরো। আর হাসি, উফ কি নিষ্ঠুর ভয়ঙ্কর, যেন পৃথিবী সমস্ত কঠিনতম অন্ধকারকে হার মানায় সেই হাসি।
তবে যে জিনিসটা ওই সময় মানুষকে সব থেকে অবাক করেছিল তা হলো ওর কপালে ঠিক টিপের জায়গাতে জ্বলন্ত একটা চিহ্ন, উল্টো কোদালের মতো চিহ্ন। সেই অংশটা নাকি সব সময় চিতার মতো জ্বলতো, আর ওই চিহ্নটাইও বসিয়ে দিত ওর প্রতিটি শিকারের ঠিক কপাল বরাবর। ময়ূরাক্ষী এবার শুকনো গলায় বলে ওঠে, ঠিক আমার কপালের চিহ্নটার মতো। বুড়ি একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর বলে, হ্যাঁ, নিজের চোখে তো দেখিনি, তবে মা ঠাকুমাদের থেকে যা শুনেছি আর কি। ওই চিহ্নটাই উল্কি করে আঁকা ছিল অলপ্পার কপালে, তাই কারোর বুঝতে আর বাকি থাকলো না যে ওই ফিরে এসেছে প্রতিশোধ নিতে। এক এক করে পুরো গ্রামের সমস্ত মানুষদের শেষ করে দেবে, আর হলো তাই। প্রতি অমাবস্যায় ছেলেগুলে মরতে লাগলো, প্রবল জ্বর, মাথার ওই কোদালের মতো চিহ্নটা ধীরে ধীরে বাড়তে থাকতো, আর আর তারপরেই মৃত্যু পাক্কা 1 মাসের মাথায়। এইভাবে প্রথম মাসে একটা ছেলে মরলো, পরের মাসে 2টো, তার পরের মাসে আবার 4টে। এইভাবে কত মায়ের কুল যে শূন্য হতে লাগলো। তখন গ্রামের মুরব্বীরা ঠিক করলো এর কোনো সমাধান দরকার, এবং তারা সেই তান্ত্রিকের কাছে গেল। সেই তান্ত্রিক আবারও বিধান দিলেন এক পিশাচিনী আহ্বান যজ্ঞের। যজ্ঞের আয়োজন হলো কৃষ্ণপক্ষের রাতে জঙ্গলের ঠিক কেন্দ্রস্থলে। তান্ত্রিক এবং গ্রামের প্রায় সকল অধিবাসীরা জমায়েত হলো। শুরু হলো যজ্ঞ। আগুনের মধ্যে নিষ কালো গাইয়ের দুধের ঘি, ঘোড়ার নাল, সাদা পলাশের পরাগ, জ্যৈষ্ঠীর মধু, মহিষের রক্ত, আরো অনেক কিছু আগুনে আহুতি দিয়ে ডাকা হলো মহাপিশাচিনীকে। আগুন থেকে উঠে এলো এক রক্তের মতো লাল রঙের বিশাল অবয়ব। চোখ পাথরের মতো, চোখের মণি ঠিক বেরিয়ে এসেছে বাইরের দিকে। চোখে চোখে কোনো ভাবাবেগ নেই, কেবল যেন আজ্ঞাবহ জীবের ন্যায় এক দৃষ্টিতে তাকিয়ে তান্ত্রিকের দিকে। আসলে এরা সব নিম্ন শ্রেণীর জীব। এদের ক্ষমতা প্রচুর থাকলেও নিজস্ব বুদ্ধি বলে কিছুই নেই। প্রাপ্ত আজ্ঞার ন্যায় তার কাজ করে থাকে। ময়ূরাক্ষী বেশ অনেকক্ষণ পর এইবার বলল, তাহলে ওই পিশাচিনীর মাধ্যমে কি ডেকে আনা হলো অলপ্পাকে? হ্যাঁ, তারপর ওই পিশাচিনীর মাধ্যমেই ডাকা হলো অলপ্পাকে। তার আগুনের শিখার মতো চোখে প্রতিশোধের তীব্র বাসনা যেন জ্বলছে। মাথা থেকে বেরিয়ে আসা জাত সাপেরা ফনা তুলে আছে চারিদিকে। মুখে নৃশংস হাসি, গাত্রবর্ণ অমাবস্যার চেয়েও ঢের বেশি কালো, আর কপালে জ্বলন্ত সেই চিহ্ন। গ্রামবাসীরা তাকে দেখে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। এমন ভয়ঙ্কর কিছু দেখবে বোধহয় তারা কল্পনাও করতে পারেনি। তাদের অনেকের ছেলেদের মুখে অবশ্য এই রূপের বর্ণনা ওরা শুনেছে ঠিকই, কিন্তু কানে শোনার, চোখে দেখার মধ্যে যে কি বিস্তর ফারাক তা ওরা ভালোই বুঝলো। আচ্ছা, তারপর কি হলো?
তারপর ওই তান্ত্রিক বিভিন্ন মন্ত্র জপ তপের সাহায্যে পিশাচিনীর সাহায্যে অলপ্পাকে বন্দি করলো পঞ্চশুদ্ধি করা একটি কাঠের বাক্সের মধ্যে। তবে বন্দির আগের মুহূর্তে অলপ্পার বলা কিছু কথা শুনেছিল পুরো গ্রামবাসী। কি কথা? ও বলেছিল ও আবার ফিরবে, আর এইবার ফিরলে আরো বহুগুণ বেশি শক্তি নিয়ে ফিরবে, আর তাকে ফেরানোর জন্য তাকে মুক্তি দেওয়া প্রয়োজন। ওই 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 পঞ্চশুদ্ধি করা কাঠের বাক্স থেকে ওকে ওকে মুক্ত না করলে ও আর কিছুতেই পুরোপুরি ফিরতে পারবে না, আর ওর শক্তিও ওকে বন্দি করে রাখার 10 হাতের বাইরে কিছু কাজ করবে না। আচ্ছা মা, তুমি একটা কথা ভেবে বলো তো একটু, তুমি জঙ্গলে ঠিক কতটা ভেতরে গেছিলে গতকাল? ময়ূরাক্ষী চোখ কুঁচকে বলে, তা তো আমার ঠিক মনে নেই বুড়িমা। যাই হোক, আর কখনো ওই জঙ্গলে যাবে না তুমি। একটু একটু সুস্থ হলেই বাড়ি ফিরে যাবে, কেমন? কথাটা বলেই উঠে দাঁড়ালো বুড়ি, পা বাড়ালো দরজার দিকে। বুড়িকে এরকমভাবে কখনো কথা বলতে শোনেনি ময়ূরাক্ষী। বুড়ির দিকে বিস্ফারিত দৃষ্টিতে তাকালো। বুড়ি দরজা খুলে বাইরের দিকে ভেজিয়ে চলে গেল। ময়ূরাক্ষী এখন ঘরে সম্পূর্ণ একা। ওর মাথায় একগুচ্ছ চিন্তার চট। জঙ্গলে আমি যাবই, আর আজই যাব। এসব নিশ্চিত গালগপ্প। এরম কেউ মরে ফিরে আসে নাকি? বুড়ি কেন বললো ওই জঙ্গলে যেন আমি কিছুতেই না যাই? ওই অলপ্পাকে কোনোভাবে যদি মুক্ত করে দিই এই ভয়ে? জঙ্গলে তো আমাকে যেতেই হবে, নয়তো এখানে আসার উদ্দেশ্যটাই তো ব্যর্থ হয়ে যাবে। বুড়িমা যতই বলুন, যদি সবটাই কাল্পনিক হয়ে থাকে তবে ওর সাথে যাবৎ যা যা হয়েছে কাল থেকে সেগুলোর কি নাম দেবেও? আর ওর কপালের কাঁটা চিহ্নটা? নিজের কপালে হাত দেয় ময়ূরাক্ষী। ওর মনে হয় কাঁটা চিহ্নটার যেন প্রসার ঘটেছে। মুহূর্তে বুকটা কেঁপে ওঠে ওর। ও আয়নার সামনে দাঁড়ায়, কিন্তু একি এই নির্জন একাকী ঘরে ওর ঠিক সামনে ওর প্রতিবিম্বরূপী যে দাঁড়িয়ে, সে তো ও নয়, বরং এ তো সেই ওর নিজের চোখে এক পলকের জন্য দেখা কিংবা গল্পে শোনা অলপ্পা, হুবহু অলপ্পা। অগ্নি ভাটার মতো চোখ, চিরে বেরিয়ে যাওয়া ঠোঁট, মাথায় চুলের বদলে সাপের গোছা ঘোর কালো রং, আর সেই নৃশংস হাসি। এরকম ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে দেখে ময়ূরাক্ষীর ভেতরটা পর্যন্ত কেঁপে উঠল। এইবারে ওই ভয়ঙ্কর মূর্তি ওর নৃশংস হাসিটাকে আরেকটু চওড়া করে ফিসফিস করে বলে উঠল, মুক্তি দিবি না আমাকে? মুক্তি? মুক্তির স্বাদ পাইনি আমি কতদিন। টাটকা রক্তের স্বাদ। মুক্তি চাই, আমার মুক্তি চাই। তুই দিবি না? দিবি না আমায় মুক্তি? নয়তো তোকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। এতটা বলেই ময়ূরাক্ষী দেখল আয়না থেকে ধীরে ধীরে উবে যাচ্ছে সেই ভয়ঙ্কর মূর্তি। তার শীর্ণকায় অবয়ব ফুটে উঠছে আয়নায়। কপালের ক্ষতটা ছড়িয়ে পড়েছে পুরো কপাল জুড়ে। চোখে কত জন্মের ক্লান্তি জমেছে যেন। ও ধীরে ধীরে বসে পড়ল মেঝের ওপর। কতক্ষণ একভাবে বসেছিল ওর মনে নেই। কেমন একটা অদ্ভুত ঘোরের মধ্যে চলে গিয়েছিল। সম্বিত ফিরল দরজায় হঠাৎ টোকার শব্দে। দেখল বুড়িমা আর সাথে একজন মহিলা, তার হাতে খাবারের থালা। ও বলা হয়নি, আসলে ময়ূরাক্ষীকে এই বুড়ির কথা ওর স্যারই বলেন এবং থাকা খাওয়ার ব্যবস্থাও স্যারই কথা বলে দেন। তার বদলে ময়ূরাক্ষীকে একটা নির্দিষ্ট অর্থ দিতে হবে বুড়িকে। বুড়ির তিনকুলে আসলে কেউ নেই। এই নানা রকমভাবে উপার্জন করে ওর জীবন চলে। তবে সবটাই যে শুধু টাকার জন্য তা নয়। তার নিঃস্ব জীবনে দুদিনের অতিথি হয়ে আসা মানুষগুলো যেন কিছুটা হলেও তার একাকিত্ব দূর করে।
তাই গ্রামে কোনো নতুন মানুষ এলেই তার ঘরেই কটা দিন কেটে যায়। বুড়ি তাদের নিজের লোকের মতো যত্ন করে, ভালোবাসে। ময়ূরাক্ষী ধীর পায়ে এগিয়ে গেল স্নানঘরের দিকে। এখানে স্নানঘর শহরের মতো একেবারেই নয়, খুব সাধারণ একটা চৌকো ঘর। একটা ধাড়িতে সাজানো আছে কিছু সাবান এবং তেল। ময়ূরাক্ষী স্নান শেষ করে বেরোতে যাবে, দরজার কাছে এসে দরজা খুলতেই ও দেখল ধীরে ধীরে সারা স্নানঘর ভরে যাচ্ছে লাল তরলে রক্ত। আতকে উঠল ময়ূরাক্ষী। এত এত রক্ত কোথা থেকে আসছে? যেন সারা শরীর ডুবে যাচ্ছে ওই রক্তে। হঠাৎ ও লক্ষ্য করল স্নানঘরের এক কোণে দাঁড়িয়ে এক মূর্তি। তার সমস্ত চুলগুলো সামনের দিকে ছড়ানো, দেহে কোনো পোশাক নেই। হঠাৎ চুলের ফাঁক দিয়ে দেখা গেল ওই মূর্তির দুটো লোলুপ চোখ, যা এখন সম্পূর্ণ ময়ূরাক্ষীর দিকে। ওই মূর্তি ক্রমাগত এগিয়ে আসতে থাকলো ময়ূরাক্ষীর দিকে। ধীরে ধীরে ময়ূরাক্ষী এক পা করে পেছুতে পেছুতে হঠাৎ ধাক্কা খেলো দরজার মধ্যে। তারপর ওই মূর্তির একটা হাত উঠে এলো ময়ূরাক্ষীর গলা লক্ষ্য করে। ওই হাতের তীক্ষ্ণ নখগুলো খামছে ধরলো ওর গলা। ময়ূরাক্ষীর মনে হলো ওর জীবনের শেষ মুহূর্ত এসে দাঁড়িয়েছে। এইবার কেবল মৃত্যু ছাড়া আর কোনো উপায় বাকি নেই। ঠিক তখনই বুড়িমার গলার স্বর শোনা গেল। ধীরে ধীরে ওই মূর্তি ওর গলা ছেড়ে দিল। তারপর সামনে থেকে উবে যেতে লাগলো ওই মূর্তি। ধাতস্থ হতে বেশ কিছুক্ষণ সময় লাগলো ময়ূরাক্ষীর। সে দেখল মেঝেতে আর কোনো রক্তের অস্তিত্ব নেই। সবটাই কি তবে ওর কল্পনা? এইবার গলায় হাত দিলেও জ্বলছে গলাটা। হাত দিয়ে দেখলো গলায় ক্ষতের সৃষ্টি হয়েছে, যেন কেউ নখ দিয়ে খুবলে দিয়েছে ওর গলার কাছটা। ওই অংশ সযত্নে ঢেকে ময়ূরাক্ষী বেরিয়ে এলো স্নানঘর থেকে। না, ওদের সামনে ক্ষত প্রদর্শনের কোনো দরকার নেই। এখনই কি থেকে কি বলে দেবে। ময়ূরাক্ষীকে দেখে বুড়ি বলল, কি গো, এত দেরিতে স্নান করতে? এসো এসো, এইবার খেয়ে নাও দেখে নে। ময়ূরাক্ষী খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই দু চোখের পাতা এক করতে পারল না। ও ঘড়িতে দেখল বিকেল 4:30 বাজছে। না, এভাবে বসে থাকলে আর হবে না। ও ভালো করে জানে শরীরটা একটু সুস্থ হয়ে গেলেই এই গ্রামের লোক ওকে আর এখানে থাকতে দেবে না। হয়তো কালকেই চলে যেতে হবে কলকাতা। কিন্তু তার আগে তো ওকে সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে। ব্যাগটা তুলে নিল ময়ূরাক্ষী। দরজাটা খুলে চারপাশটা ভালো করে দেখে নিল। না, ড্রাইভার কাকুকেও সাথে নেওয়া যাবে না। একই পরপর কিছুদিনের অপ্রীতিকর ঘটনাগুলো নিয়ে ড্রাইভার কাকু বেশ চিন্তিত। এখন ময়ূরাক্ষীর ওই জঙ্গলে যাওয়ার কথা শুনলে কিছুতেই যেতে দেবে না। মাঝখান থেকে ময়ূরাক্ষীর কাজটাও হবে না। তাই চুপি চুপি কাউকে কিছু না বলেই ওকে যেতে হবে। আর এখনো তো বেশ আলো আছে, সন্ধ্যার মধ্যে খুব সহজেই ফিরে আসতে পারবে ও। খুব ধীর পায়ে চারিদিক লক্ষ্য করে এগিয়ে গেল ময়ূরাক্ষী। জঙ্গলে পৌঁছতে ওর প্রায় 15 মিনিট সময় লাগলো। ঘড়িতে দেখল 5:15 বাজে। এইবার জঙ্গলের ভেতরে প্রবেশ করতে হবে। জঙ্গলের বেশ অনেকটা ভেতরে চলে এসেছে ময়ূরাক্ষী। ওর বেশ অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে কেউ একজন ওর পিছু নিচ্ছে, কিন্তু যতবার পেছনে ঘুরে তাকাচ্ছে কাউকেই ও আর দেখতে পাচ্ছে না। এই নির্জনপুরীতে কে ওকে ফলো করবে? হঠাৎ ঘাড়ের মধ্যে একটা ঠান্ডা শীতল বাতাস অনুভব করলো ময়ূরাক্ষী। ভেতরের সমস্ত রক্ত যেন মুহূর্তে শুকিয়ে গেল ওর। চকিতে ঘুরে তাকাতেই দেখল না, কোথাও কিচ্ছু নেই। আরো কিছুটা এগোতেই একটা শব্দে সামনের ঝোপটার দিকে তাকালো। ঝোপটা যেন একবার নড়ে উঠল। কি যেন দুটো আগুনের গোলার মতো চোখ না, ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। চারিদিকটা আর একবার ভালো করে দেখল ময়ূরাক্ষী। এটা তো সেই জায়গা আগের দিন যেখানে এসে পৌঁছেছিল। স্যার বলেছিলেন আর একটু এগিয়ে গেলেই তো ওর কার্যসিদ্ধির দিকে এগিয়ে যাবে। কিন্তু এই চোখ দুটো কার?
ওরকমভাবে ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে কেন? কি দেখছে? কোনো বন্য জন্তু? না, ওদিকে বেশি না তাকানোই ভালো। অন্যদিকে এগিয়ে গেল ময়ূরাক্ষী। কিন্তু তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। চারিদিকটা হঠাৎ অন্ধকার হয়ে গেল। ঘূর্ণিঝড়ের মতো নিষ্কালো একটা ছায়ার মতো কি যেন ময়ূরাক্ষীকে প্রায় ছুঁয়ে চলে গেল। ও কিছুটা দূরে ছিটকে পড়ল, আর ঠিক তখনই একটা ভয়ঙ্কর হাসির শব্দে কেঁপে উঠল পুরো জঙ্গল। আর শোনা গেল সেই একটাই কথা, তারপর হঠাৎ ময়ূরাক্ষীর ভেতরে অদ্ভুত এক টানাপোড়েন হতে লাগলো। ওর মনে হচ্ছে ওর শরীরের বাইরের চামড়া কেউ যেন ছিঁড়ে ফেলছে এবং ওর শরীরের ভেতরে প্রবেশ করতে চাইছে। ও না চাইতেও উঠে দাঁড়ালো। নিজের অজান্তে হেঁটে গেল একটা নির্দিষ্ট দিকে। বেশ কিছুটা যাওয়ার পর ও দেখল জঙ্গলের একটা জায়গায় ও এসে পৌঁছেছে। না, এই জায়গা ময়ূরাক্ষী চেনে না। কিভাবে এখানে এলো তাও জানে না। এইবার একটা গাছের দিকে এগিয়ে গেল, যেন ওর দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। ওর ইচ্ছার কোনো দাম নেই তাদের কাছে। গাছটার নিচে গিয়ে দাঁড়ালো। জঙ্গলের এই অংশটা বাকি জঙ্গলের থেকে অনেক বেশি নিস্তব্ধ, অনেক বেশি শীতল। একটা শিরশিরে অনুভূতি হলো ময়ূরাক্ষীর। মনে হলো ছুটতে চলে যাক এখান থেকে, কিন্তু পারল না। তার বদলে ওর হাত ওর ব্যাগ থেকে বের করে আনলো একটা ছোট্ট কুড়ুল। তারপর ধীরে ধীরে কুড়তে লাগলো গাছের তলার বাঁদিক ঘেঁষে একটা সামান্য উঁচু জায়গা। প্রায় 1 ঘন্টা ধরে একই কাজ করে গেল। মন আর শরীর বিশ্রাম চাইলেও কোনো এক অদৃশ্য শক্তি ওর হাতকে কিছুতেই বিশ্রামের নির্দেশ দিল না। প্রায় 1 ঘন্টা একইভাবে মাটি খোঁড়াখুড়ির পর একটা শক্ত কিছুতে কুড়ুল ঠেকল। মাটি সরিয়ে দেখতে পেল কিছু একটা কাঠের শক্ত জিনিস ওখানেই পোঁতা। আর একটু খোঁড়াখুড়ির পর ময়ূরাক্ষী দেখতে পেল একটা বাক্স। ওর হাত সেই অদৃশ্য শক্তির নির্দেশেই বের করে আনলো সেই বাক্স। ময়ূরাক্ষী দেখল একটা বেশ বড় কাঠের বাক্স, গায়ে নানা তন্ত্রমন্ত্র খোদাই করা। আর লাল সুতো দিয়ে পুরো বাক্স জুড়ে বেশ কয়েকটা পেঁচ। ময়ূরাক্ষী এবার না চাইতেই বাক্সের গায়ে হাত রাখে। দেখতে পায় পাজল টাইপের কিছু একটা রয়েছে বাক্সের গায়ে। এইটা মেলাতে পারলেই হয়তো খুলবেই বাক্স। কিন্তু কিভাবে খুলবেই বাক্স, এই কথাটা নিজের মনেই বলে ওঠে ময়ূরাক্ষী। আর ঠিক তখনই একটা প্রচণ্ড ঝড়ে চারিদিকটা ভরে যায় গুচ্ছে পাতা এবং ধুলোয়। ময়ূরাক্ষী আবছা দেখে সেই ধুলো ঝড় কি করে যেন পাজলটার কাছে এসে জমা হলো। কিছু ওলট পালট হলো, কি হলো বোধ হয়। তারপরেই যেন হঠাৎ করে থেমে গেল ঝড়টা। ময়ূরাক্ষী খুব করে চাইল এই স্থানে আর 1 মুহূর্ত না থাকতে, কিন্তু ওর ওঠার ক্ষমতা নেই। পাগুলো যেন শক্ত করে মাটির সাথে বাঁধা। ময়ূরাক্ষী হাত দিল বাক্সতে, খুলে গেল বাক্স। আর তারপর যা ঘটল তা হয়তো ময়ূরাক্ষী কল্পনাতেও ভাবেনি কোনোদিন। ওই বাক্স থেকে বেরিয়ে এলো এক নিষ্কালো ধোঁয়া। সেই ধোঁয়া ছড়িয়ে গেল সারা জঙ্গল জুড়ে। অনেকগুলো চামচিকে একসাথে উঠতে লাগলো, আর ওরা যেন ধীরে ধীরে খেতে লাগলো ময়ূরাক্ষীর সারা শরীর। ময়ূরাক্ষীর চোখ অবশ হচ্ছে ধীরে ধীরে, সাথে সারা শরীরটা ও মাটির মধ্যে পড়ে যাচ্ছে। এই অবস্থাতেই ও দেখল ওই কালো ধোঁয়ার মধ্যে নিষ্কালো একটা শরীর উল্টো হয়ে উঠে আসছে। সারা মাথা জুড়ে কিলবিল করছে প্রায় 30 খানে কালো গোকরো। ধীরে ধীরে উপরে তাকালো ময়ূরাক্ষী। ওই ভয়ঙ্কর মূর্তির কপাল জুড়ে এক মস্ত বড় জ্বলন্ত চিহ্ন, ঠিক ওর কপালের চিহ্নটার মতো। তারপর ওর নজর গেল দুটো জ্বলন্ত কমলা চোখে। এই চোখ যেন গিলে ফেলবে এক্ষুনি। সেই কোন সুদূরের চিতা যেন আজও জ্বলছে এই চোখে। উফ, কি ভয়ঙ্কর! এর আগে যতবার এই মূর্তি ময়ূরাক্ষী দেখেছে সববারই খুব আবছা, কিন্তু এইবার ও যা দেখলো তা চাক্ষুষ করে কোনো দুর্বল হৃদয়ের মানুষের হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে মুহূর্তে।
ও দেখলো মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলি থেকে নেমে আসছে ওই বিকট শরীরটা, সম্পূর্ণ উল্টে নিজেকে দুমড়ে মুচড়ে 4 পায়ে এগিয়ে আসছে তার দিকে। ঠোঁটের দুদিক থেকে বেরিয়ে আসছে দুটো মস্ত বড় দাঁত, মুখ দিয়ে লালা পড়ছে, আর একটা বিকট গর্জন করতে করতে এগিয়ে আসছে অলপ্পা ধীর গতিতে। আকাশে ঘোর অন্ধকার। অলপ্পার প্রস্থানের সাথে সাথে চারদিকে ঝড় আবার শান্ত হয়ে গেল। ময়ূরাক্ষী সংজ্ঞাহীনভাবে পড়ে রইল নির্জন জঙ্গলে একা। ও যখন চোখ খুলল তখন আকাশে আলো ফুটে উঠেছে। খুব ধীরে ধীরে উঠল ময়ূরাক্ষী, এগিয়ে গেল জঙ্গলের পথ ধরে। এখন জঙ্গলের পথ কালকের মতো আর উত্তাল না, বরং অনেক বেশি শান্ত। ময়ূরাক্ষী এগিয়ে গেল সামনের পথ ধরে। একসময় পৌঁছে গেল রাস্তার মধ্যে। ওখান দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল গ্রামের দিকে। গ্রামে গিয়ে দেখল প্রচুর লোকের জটলা। দূর থেকে কিছুই বোঝা যায় না। ক্লান্ত শরীরটা কোনো রকমে ঠেলতে ঠেলতে ভিড়ের দিকে এগিয়ে যায় ময়ূরাক্ষী। গিয়েই দেখল কান্নার রোল উঠেছে যেন জটলার মাঝখানটায়। একজন মহিলা গাছের গড়িতে মাথা ঠুকে ঠুকে কাঁদছে। তার সাথে অনেক মহিলা সুর মিলিয়ে প্রলাপ বকার মতো কান্নাকাটি করছে। ময়ূরাক্ষী দেখল যে মহিলা মাথা ঠুকে পাগলের মতো কাঁদছে তার কোলে একটা শিশুর মাথা। না, শরীর নেই, শুধু শুধু মাথাটুকু, আর কপালের কাছটায় সেই উল্টো কোদালের চিহ্ন। এ কার কাজ বুঝতে বাকি থাকলো না ময়ূরাক্ষীর। বহুক্ষণ এই শোকের মধ্যে ময়ূরাক্ষীকে কেউ লক্ষ্যই করেনি। এতক্ষণে সেই ভিড়ের মধ্যেই একজনের চোখ পড়ল ওর ওপর, আর সাথে সাথে ভয়ঙ্কর গর্জন করে ওই লোকটা বলে উঠল, ধর 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 ওকে। ওই মেয়ে ছেলে সাক্ষাৎ রাক্ষসী, আমাদের গ্রামে মৃত্যু বয়ে নিয়ে এসেছে। ওকে বাঁচতে দেওয়া যাবে না, কিছুতেই না। আগুনে পুড়িয়ে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। লোকটির কথা শুনে সমস্ত গ্রাম যেন রোষে ফেটে পড়ে ময়ূরাক্ষীর ওপর। তার দিকে ছুটে এলো বুড়িমা, বলল, তোকে এতবার বললাম ওই ওই জঙ্গলে যাস না, শুনলি না আমার 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 কথা? গ্রামটা এত এত বড় সর্বনাশ করে দিলি তুই। নে। ময়ূরাক্ষী চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল। এবার হাত জোর করে বলল, আপনারা বিশ্বাস করুন, আমি নিজে থেকে কিছুই করিনি। কোনো একটা শক্তি আমাকে দিয়ে সবটা করিয়েছে, বিশ্বাস করুন আপনারা। আমি কথা দিচ্ছি, যে পাপ আমি করেছি সেই পাপ থেকে এই গ্রামকে আমি রক্ষা করব, কথা দিচ্ছি। কিন্তু না, কেউ ওর কোনো কথাই শুনল না। ওর দিকে তেড়ে গেল গ্রাম, আর বলতে থাকলো, ধর 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 ওকে। ওই মেয়ে ছেলে সাক্ষাৎ রাক্ষসী, আমাদের গ্রামে মৃত্যু বয়ে নিয়ে এসেছে। ওকে বাঁচতে দেওয়া যাবে না, কিছুতেই না। আগুনে পুড়িয়ে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ওদের এগিয়ে আসতে দেখে ময়ূরাক্ষী আর দাঁড়িয়ে থাকলো না। ক্লান্ত শরীরেও সমস্ত শক্তি জড়ো করে নিয়ে দৌড়তে শুরু করলো জঙ্গলের দিকে। না, ওর হার মানলে চলবে না। ওকে নিজেকে বাঁচতে হবে, সাথে পুরো গ্রামটাকেও বাঁচাতে হবে। ময়ূরাক্ষী দৌড়চ্ছে, পেছনে দৌড়চ্ছে একটা আস্ত গ্রামের মানুষজন। ছুটতে থাকে ময়ূরাক্ষী, ছুটতে ছুটতে পেরিয়ে যায় কত পথ। ও জানে না এভাবে কতক্ষণে একটানা দৌড়ানো সম্ভব ওর পক্ষে। কিন্তু না দৌড়লে উপায় কি? ওটা তো ছাড়বে না ওকে কিছুতেই। এবার গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে ময়ূরাক্ষী। ঠিক আগের দিন ওইখানেই বাক্সটা পেয়েছিল। গ্রামের লোকের বোধহয় আর সাহস হলো না জঙ্গলের এই অংশটাতে প্রবেশ করার। ময়ূরাক্ষী প্রচণ্ড ক্লান্ত হয়ে যেন গাছের নিচেই গড়িয়ে পড়ল, সংজ্ঞা হারিয়ে পড়ে থাকলো সারাটা দিন। যখন চোখ খুলল তখন আকাশে অন্ধকার ঘনিয়ে এসছে। সারা জঙ্গল জুড়ে অদ্ভুত এক নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। ময়ূরাক্ষী খুব ধীরে ধীরে উঠে বসল। হঠাৎ পিঠের কাছটাতে একটা ঈষৎ উষ্ণ হাতের স্পর্শ পেল ময়ূরাক্ষী। ও চমকে পেছনে তাকালো, তারপর অবাক চোখে সেদিকে তাকিয়ে বলল, এ কি বুড়িমা, তুমি এখানে? হ্যাঁ, না এসে উপায় ছিল না বাছা। তোকে তোকে সাহায্য করতেই এসেছি আমি। তুই অলপাকে আবারও বন্দি করে এই গ্রামকে বাঁচাতে চাস তো?
তার জন্য তোকে জানতে হবে কিভাবে ওকে পুনরায় বন্দি করা যায়। তুই কি জানিস তা? ময়ূরাক্ষী সংক্ষেপে মাথা নেড়ে না বলল শুধু। এইবার বুড়ি হাতে ধরা হ্যারিকেনের সলতেটা কিছুটা উস্কে দিয়ে আলো বাড়িয়ে বলল, চলো তবে আমার সাথে, আমি বলে দিই কিভাবে তুমি পুনরায় অলপাকে বন্দি করতে পারবে। তবে তবে এই পদ্ধতি খুব একটা সহজ হবে না মা। এতে কিন্তু একটু এদিক ওদিক হলেই তোমার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তুমি কি রাজি? ময়ূরাক্ষী বুড়িমা চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমি রাজি। জঙ্গলের ভেতর প্রায় 10 মিনিট ধরে হাঁটছে ওরা। জঙ্গলের এই দিকটা ময়ূরাক্ষীর কখনোই আসা হয়নি। এতক্ষণ ধরে হাঁটার পর ময়ূরাক্ষী দেখল ওরা একটা গুহার সামনে এসে দাঁড়িয়েছে। এরকম গুহা সচক্ষে ময়ূরাক্ষী কোনোদিন দেখেনি, যা ওই টিভিতে বা ইন্টারনেটে দেখা। বুড়ি বলল, খুব সাবধানে আমার পেছন পেছন এসো মা, খুব সাবধানে কিন্তু পা ফেলতে হবে তোমায়। বুড়ি গুহার ভেতরে প্রবেশ করলো, তার পেছনে ময়ূরাক্ষী। আধো আলো আধো অন্ধকারে প্রায় 3-4 মিনিট হাঁটার পর ওরা পৌঁছলো একটা গর্ভগৃহে। ময়ূরাক্ষী দেখল গুহার ভেতরের এই ঘরটা বেশ আলোকিত। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা বিভিন্ন রঙিন জল, নাম না জানা শেকড়, সিঁদুর, গুচ্ছে ঘেটু ফুলের গোছা, নাম না জানা বিভিন্ন ফুলের মালা, আরো কত কি। এইবার ময়ূরাক্ষী চোখ গেল সামনে রাখা বেদির দিকে। বেদি বরাবর তাকাতেই তার বুকটা ধক করে কেঁপে উঠল। ভয়ঙ্কর কালো রঙে মিশে আরো কত রং। কপালে জল করছে উল্টো কোদালের মতো মস্ত চিহ্নটা। মাথা থেকে বেরিয়ে এসেছে গুচ্ছে ভয়ঙ্কর সাপ। 2 হাতে দুটো কিশোরের মুন্ডু নিয়ে তা দিয়ে রক্ত ঝরে পড়ছে। সম্পূর্ণ উলঙ্গ মূর্তিটার দিকে তাকিয়ে ময়ূরাক্ষীর যেন মনে হতে থাকলো ওই মূর্তির আগুনের ভাটার মতো দুটো চোখ যেন ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, খুব খুব নৃশংসভাবে। না, এখানে আর ওর থাকা চলবে না। ময়ূরাক্ষী দৌড়ে বেরিয়ে যেতে চাইল, ঠিক তখনই ময়ূরাক্ষীর পা দুটো যেন কোনো মন্ত্র বলে বাঁধা পড়ল মাটির সাথে। আর তারপরেই শোনা গেল বুড়িমার ভয়ঙ্কর হাসির রোল। তুই যে আর কোথাও যেতে পারবি না ছুরি। তুই গেলে আমার এতদিনের সাধনার কি হবে? আমি সিদ্ধি লাভ করবো কিভাবে? এতদিন ধরে তো আমি তোর অপেক্ষাতেই ছিলাম, শুধু তোর অপেক্ষায়। আমি তো কখনোই অলপাকে মুক্তি দিতে পারতুম না। এই গ্রামের কেউই পারতো না। তার জন্য আমার দরকার ছিল তোর মতো একজনের, যে অলপা সম্পর্কে কিছু জানে না, কিছু না। তুই যখন প্রথম এই জঙ্গলে আসিস, সেই অলপার অর্ধেক মুক্তি সম্পন্ন হয়। তোর নিঃশ্বাসে তোর শরীরের প্রাণরস কিছুটা শুষে নিয়ে ওর শক্তি একটু হলেও ফেরত পায়। তারপর আমার কাজ ছিল অলপা নিয়ে তোকে উৎসাহিত করা। আমি তাই করলাম। তুই পা দিলি সেই ফাঁদে। এবার এলি এই জঙ্গলে, আবার এলি এই জঙ্গলে। তোকে বশীভূত আমি আগেই করেছিলাম, তাই তো তুই অলপার চেহারা বারবার চোখের সামনে দেখতে পেতিস। কিন্তু ও তো তখন মুক্তি পায়নি, সবটাই ছিল বশীকরণের মায়া। আর তারপর সত্যি সত্যি অলপা মুক্তি পেল তোর হাতে।
ময়ূরাক্ষীর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে একই সাথে জল এবং আগুন। কেন এটা করলে? কি লাভ হলো সারা গ্রামের এই মস্ত ক্ষতিটা করে? কি লাভ হলো? লাভ? আচ্ছা, ওদের কি লাভ হয়েছিল সেদিন আমার কোলের বাচ্চাটাকে আর ওর বাপকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মেরে? হ্যাঁ, আমরা তো বলেছিলাম আমরা গ্রাম ছেড়ে চলে যাব। তখন ছোঁয়াচে রোগ বলে ওরা ওই এক রত্তি শিশুটাকেও মেরে ফেলল। ওদের আগুনের বড় শখ, তাই ওদের জীবনগুলো পুড়িয়ে ছারখার করে দেব। আমি সেই দিনই প্রতিজ্ঞা নিয়েছিলাম। তারপর অনেক ভেবে চিনতে অলপার সাধনা করি আমি, কিন্তু আমি পক্ষে তো ওকে মুক্ত করা সম্ভব ছিল না। তাই অপেক্ষা করি তোর মতো কারোর জন্য। তোর ওই স্যারকে পেয়েছিলুম অবশ্য, কিন্তু পুরুষ মানুষ দিয়ে এ কার্য সিদ্ধি হতো না। তাই যখন শুনলুম তুই আসছিস এই গ্রামে, তখনই ঠিক করে নিয়েছিলাম একে দিয়েই আমার এত দিনের ইচ্ছা পূরণ করব আমি। ময়ূরাক্ষী এতক্ষণ চুপচাপ সবটুকু শুনল, তারপর খুব ধীরে ধীরে বলল, তোমার তো কার্যসিদ্ধি হয়েই গেছে, তাহলে এখন আমাকে আটকাতে কেন চাইছো? ঠিক কথা, তোর বুদ্ধি আছে ছুরি। তবে শোন, এখন যে একটা কাজ বাকি, অলপার সম্পূর্ণ শক্তি ফেরত আনতে একটা উপায় আছে। তা হলো ওকে যে মুক্ত করেছে তার বলি দেওয়া, তাই তোকে আটকানো। ময়ূরাক্ষীর সারা শরীর যেন কাঁপছে এবার। ও আর কিছুই বলতে পারল না। বুড়ি ওর হাত ধরে টেনে নিয়ে গেল সামনের হাড়ি কাটে। বুড়ির গায়ের শক্তি এখন কল্পনার বাইরে। ময়ূরাক্ষীর ঘাড় ধরে ঢুকিয়ে দিল হাড়ি কাটে। তারপর নিয়ে এলো সিঁদুর লাগানো এক মস্ত খাড়া উঁচিয়ে ঠিক ময়ূরাক্ষীর ঘাড় লক্ষ্য করে চালাতে যাওয়ার মুহূর্তেই হঠাৎ করে এক লহমায় খাড়া পড়ে গেল বুড়ির হাত থেকে। সবুজ ধোঁয়ায় ভরে গেল ঘর, আর ঘরে প্রবেশ করলেন একজন প্রৌঢ়, বয়স 55-র আশপাশে। চেহারা এখনো বেশ পেটানো, চোখে চশমা আসা, মাথায় সামান্য টাক, আর হাতে একটা সবুজ কৌটো। ময়ূরাক্ষী ওনাকে চেনে, বুড়িও চেনে। ইনি ময়ূরাক্ষীর প্রফেসর ডক্টর নীলাঞ্জন রায়। ধোঁয়া কাটতেই বুড়ি তাকালো ওনার দিকে। বুড়ির মুখে ফুটে উঠল ভয়ঙ্কর নৃশংসতা। যেমন কোনো শিকারী বাঘের মুখ থেকে ছোট হরিণ শাবককে ছিনিয়ে নিলে যেরকম অবস্থা হয় বাঘের, বুড়িরও এখন সেই অবস্থা। ও দাঁত কিরমির করে বলে উঠল, বাঁচতে চাইলে চলে যাও বাছা, নয়তো তোমার এই ছাত্রীর সাথে তুমিও মরবে আজই এইখানে। কে মরে আর কে বাঁচে সেটা তো সময়ই ঠিক করবে, তাই না? আগে দেখো তোমার কপালে আজ কি শনি নাচছে। তোমার কাজকর্ম আমি বহু আগেই টের পেয়েছি বুড়ি। আর আমার ছাত্রী ময়ূরাক্ষীকেও আমি তোমাকে হাতে নাতে ধরতেই পাঠিয়েছি। তাই তুমি যেগুলোকে তোমার চাল আর বশীকরণের মায়া ভেবে খুশিতে আত্মহারা করছিলে, তার সব কিছুই আমাদের প্ল্যানের অংশ। পড়াশোনার পাশাপাশি আমার মতোই ওর এসব প্যারানর্মাল অ্যাক্টিভিটি, অলৌকিক বিষয়, এসবে খুব আগ্রহ। তাই এই বিষয়টা একবার বলতেই ও রাজি হয়ে গেল। এইসব কথার মাঝখানেই কখন যেন ময়ূরাক্ষী হাড়িকার থেকে নিজেকে মুক্ত করে উঠে দাঁড়িয়েছে। ব্যাগ থেকে বের করেছে অদ্ভুত এক ছোঁড়া, এসব যেন মন্ত্র লেখা। ডক্টর রায় চিৎকার করে বলে উঠল, আর দেরি নয় ময়ূরাক্ষী, এই সুবর্ণ সূচক। যাও উপড়ে ফেলোই কপালের ওই জ্বলন্ত কোদালের চিহ্ন। অলৌপার সব শক্তির উৎস কিন্তু ওই চিহ্নটাই। যাও ময়ূরাক্ষী, যাও।
ময়ূরাক্ষী এগিয়ে গেল বেদির দিকে, আর ঠিক সেই মুহূর্তেই ঘটল এক অদ্ভুত ঘটনা। বুড়ি অদ্ভুত এক মন্ত্র পাঠ করতে শুরু করলো। ওর সমস্ত শরীর উঠে গেল শূন্যে, নাক মুখ চোখ সব কেমন যেন নিশ্চিহ্ন হতে শুরু করলো বুড়ির। মুখ ভর্তি শুঁয়োপোকার মতো কিলবিল করতে লাগলো একটা অদ্ভুত ঘৃণ্য জীব। দেরি করো না ময়ূরাক্ষী, তুমি তোমার কার্যসিদ্ধি করো। যাও, এদিকে তাকিয়ে সময় নষ্ট করো না, ভয়ঙ্কর বিপদ হবে নয়তো, ভয়ঙ্কর বিপদ। ময়ূরাক্ষী আবার এগিয়ে গেল বেদির দিকে। ঠিক সেই মুহূর্তে বেদি ভয়ঙ্কর নড়তে শুরু করলো। অলপ্পার প্রস্তর মূর্তি হঠাৎ করে কেঁপে কেঁপে উঠল। হঠাৎ ওই মূর্তি নিচু হতে হতে হামাগুড়ি দেওয়ার মতো বসে পড়ল মাটিতে। এইবার ময়ূরাক্ষীকে লক্ষ্য করে এগিয়ে আসতে লাগলো ভয়ঙ্কর হাসি হেসে, আর ফ্যাসফ্যাসে গলায় ছড়ার মতো করে বলতে লাগলো, রক্তের স্বাদ চাই, রক্ত, টাটকা রক্তের স্বাদ চাই। ময়ূরাক্ষী এক পা দুপা করে পেছুতে লাগলো। এইবার ওর দেওয়ালে পিঠ ঠেকে যাবে। ও জানে ওর মৃত্যু নিশ্চিত, কিন্তু মৃত্যুর আগে কি একবারও চেষ্টা করা যায় না এই অপশক্তি বিনাশের? মরবেই যখন, তখন আর ভয় কিসের? মরণের চেয়ে বড় কঠিন তো আর কিছু হয় না। হঠাৎ শক্ত হয়ে দাঁড়ালো ময়ূরাক্ষী। এগিয়ে গেল ওই জন্তুর মতো এগিয়ে আসা অপশক্তিটির দিকে। ততক্ষণে ওই অপশক্তি গলা চেপে ধরেছে ওর। বুকের ভেতর থেকে যেন রক্ত উঠে আসছে ময়ূরাক্ষী। এতটা যন্ত্রণা হচ্ছে না, থামলে হবে না। এগিয়ে গেল ময়ূরাক্ষী, ঝাঁপিয়ে পড়লো ওই অপশক্তিটির ভয়ঙ্কর কালো শরীরের ওপর। তারপর ছুরি দিয়ে এক মুহূর্তে উপড়ে ফেললো ওর কপালের ভয়ঙ্কর চিহ্নটা। ঠিক সেই মুহূর্তেই চোখ বুজে গেল ও। চারদিকে নেমে এলো ঘন অন্ধকার। ময়ূরাক্ষী যখন চোখ খুলল, তখন ও কলকাতার কোনো এক নার্সিংহোমে। বেশ কিছুক্ষণ কিছু মনেই করতে পারছিল না ও। তারপর সবটা মাথা চাড়া দিতেই ও অস্থির হয়ে বিছানা থেকে উঠতে যাওয়ার মুহূর্তেই ডক্টর রায় ওর মাথায় হাত রাখল। ডক্টর রায়কে দেখে জিজ্ঞাসু চোখে তাকিয়ে থাকলো ময়ূরাক্ষী। ডক্টর রায় ওকে জানালো কেবলমাত্র ওর সাহসের জোরেই আজ সমস্ত অপশক্তির থেকে মুক্তি পেয়েছে বাতাসফুল গ্রাম। ওই অলপ্পার মতো অপশক্তি আর ওই বুড়ি দুই সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়েছে। ময়ূরাক্ষী শুকনো গলায় বলে উঠল, তাহলে আমি পেরেছি বলুন স্যার। ডক্টর রায় আলতো হেসে বলে উঠলেন, তোমাকে তো পারতেই হতো মা। আসলে অন্যায়ের বদলা নিতে আরো কঠোর অন্যায়, পাপের বদলা নিতে আরো কঠোর পাপ তো কখনোই মানব ধর্ম না, বরং মানবতার ক্ষয়। তাই তো যতবার মানবতার ক্ষয় নেমে আসবে এই পৃথিবীতে, তোমাদের মতো ময়ূরাক্ষীরা ততবার এগিয়ে যাবে সমস্ত মৃত্যু ঝুঁকি ঝুলিতে ভরে, মানবতা রক্ষার্থে, পৃথিবীর রক্ষার্থে। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে এক্ষুনি করে দাও। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না। তাহলে আজকের মতো আসি, গুড বাই।